মাঝরাতে দীপার সামনে এসে হাজির সূর্য। হে বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে এমনটাই ঘটতে চলেছে। দীপার জন্মদিনে সবার মাঝে ভুল বুঝাবুঝি সৃষ্টি করার জন্য পৃথা ম্যামের প্রতি প্রচণ্ড রাগ হয়েছিল দীপার। দীপা বুঝতে পারে পৃথা ম্যাম অর্জুনের বাড়িতে এসেছে মূলত নিজের স্বার্থ হাসিল করার জন্য, কিন্তু অর্জুন ব্যাপারটা এখনও বুঝতে পারেনি। পরের দিন পৃথা ম্যাম যখন অর্জুনের হাসপাতালে গিয়ে নিজেকে অর্জুনের মা পরিচয় দিয়ে অফিসে গিয়ে কাজের তদারকি করছিল, এটা দেখে অর্জুন বলে, আমার অনুমতি ছাড়া এসব কি হচ্ছে? অর্জুন অবাক হলেও দীপা মোটেই অবাক হয়নি, কারণ সে তো ইতিমধ্যে পৃথা ম্যামকে হাড়ে হাড়ে চিনে ফেলেছে। পৃথা ম্যাম বলে, তোমাদের যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে তাই তোমরা তো এখন নিজেদের নিয়ে একটু ব্যস্ত থাকবে, এই জন্য তোমাদের একটু সহযোগিতা করব, এই আর কি। দীপা বলে, সেটা করার অনেক লোক আছে, তাছাড়া আমরা যতই ব্যস্ত থাকি না কেন আমাদের কাজ সবার আগে। তাছাড়া আপনি তো একজন ডান্সার, আপনার কত স্টুডেন্ট আছে, ক্লাস রয়েছে, তাই প্লিজ এত প্রেশার নেবেন না। এই বলে সে পৃথাকে অফিস থেকে বের করে দেয়। যদিও অর্জুন বলছিল উনি যেহেতু একটু হেল্প করতে চাইছেন তাহলে ক্ষতি কি। দীপা কোনো কথা না বলে শুধু বলল, আমার উপর তুমি ভরসা রাখতে পারো অর্জুনদা। বাইরে নিয়ে আসার পর পৃথা বলে, দীপা আমাকে তুমি রীতিমতো অসম্মান করছো। পৃথা বলে, আমি যা করেছি তোমাদের হেল্প করার জন্য করেছি। দীপা বলে, তাই? কিভাবে? বাড়িতে জুয়া খেলে? আমার জন্মদিনে সবার সামনে আমরা লিভ ইন করি বলে? দীপা বলে, আপনি সত্যি যদি আমাকে হেল্প করতে চাইতেন তাহলে সবার সামনে কথাগুলো না বলে আমাকে আড়ালে নিয়ে গিয়ে কথাগুলো বলতে পারতেন, কিন্তু সেটা তো আপনি করেননি। দীপা বলে, আমি আর অর্জুনদা যে বিয়ে করিনি সেটা আপনি সেদিন দরজার আড়াল থেকে শুনেছিলেন, আর তারপর সিন ক্রিয়েট করার তর্স হয়নি আপনার। আজ আবার কাউকে কিছু না বলে আগ বাড়িয়ে হাসপাতালের দায়িত্ব নিতে এসেছেন। এত তাড়াতাড়ি সবকিছু হাতের মুঠোয় আনার চেষ্টা না করলে আমি বুঝতেই পারতাম না আপনার আসল উদ্দেশ্যটা কি। দীপা বলে, মনে রাখবেন অর্জুনের সঙ্গে দীপা আছে, দীপা অর্জুনকে ছেড়ে যাবে না। এই দীপাকে চেনেন তো? দুর্যোগের লগ্নে যার জন্ম, দুর্যোগ আর দুর্ভোগ নিয়েই তার জীবন। এদিকে লাবণ্য সেনগুপ্তর ইচ্ছে তার বাড়ি থেকেই সে দীপাকে অর্জুনের হাতে তুলে দেবে, কিন্তু জয় সেটা কোনোভাবেই মানতে নারাজ। লাবণ্য বলে, জয়, অবস্থা বদলানোর সময় এসে গেছে। লাবণ্য এতদিন শুয়েছিল, এখন আর তা থাকবে না। বলে লাবণ্য মাথা তুলে দাঁড়ালে ঠিক আগের জায়গায় ফিরবে। জয় বলে, তা কিভাবে সম্ভব? লাবণ্য বলে, আজ থেকে নতুন প্রোডাকশন শুরু হয়েছে। জয় বলে, এত টাকা তুমি কোথায় পেলে? লাবণ্য বলে, অর্ডার এসেছে, অ্যাডভান্স পেমেন্ট এসেছে। কোম্পানির গুডউইল তো অনেক কষ্ট করে তৈরি করা, সেটা এত সহজে নষ্ট হওয়ার নয়। তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। জয় বলে, ভাবতে তো হবেই, তুমি হুট করে একটা সিদ্ধান্ত নিলে, হঠাৎ করে তো কোনো নিয়ম চেঞ্জ করা যায় না। এরপর বিয়ের শাড়ি বিক্রি করতে আসা মহিলাটি যখন বলল, ম্যাডাম আমি না হয় পরে একদিন আসব, আপনি আমাকে ফোন দিলেই আমি চলে আসব। জয় বলে, আপনি যান, এই বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে না। লাবণ্য বলে, বাড়াবাড়ি হচ্ছে জয়। জয় বলে, তোমার মন জুগিয়ে না চললেই তো সেটা বাড়াবাড়ি হয়ে যায়। কিন্তু জয় যখন কোনো কথাই শুনছিল না তখন জয়ের গালে কষিয়ে চোর বসিয়ে দেয় লাবণ্য। বলে, আমি কি করব না করব সেটা তুমি আমায় বলে দেবে? জয় বলে, বলার আরও একজন ছিল, সে এখন আর এ বাড়িতে নেই, আর সেই মানুষটা হলো আমার দাদাই। তুমি ওর কথা একবারও ভাবলে না? লাবণ্য বলে, তোমার দাদাই আমার বড় ছেলে, তাকে আমি জন্ম দিয়েছি, তার কথা তুমি আমাকে ভাবতে শেখাবে? বলে, সূর্য কি করলো? হঠাৎ একদিন সে বাড়ি ছেড়ে চলে গেল, আর হঠাৎ একদিন অন্য একটি মেয়েকে বিয়ে করে ফেলল। এরপর লাবণ্য বলে, আমি এটা আশা করতেই পারি যে আমার ইচ্ছেকে তোমরা সম্মান জানাবে। আমি চাই দীপা ও অর্জুনের বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেই। এই বাড়ি থেকেই দীপার বিয়ে হোক, প্রয়োজন হলে আমি কন্যাদানও করব। জয় বলে, মা তুমি এমন কাজ কখনো করবে না। লাবণ্য বলে, এটাই আমার শেষ কথা। জয় বলে, আমার কথা যেহেতু কেউ শুনল না, তাহলে এইবার আমার আসল রূপটা সবাই দেখবে। এদিকে দীপা অর্জুনকে বলে, আমি জানি না অর্জুনদা, আজ থেকে এতগুলো বছর আগে তোমার ডাকে সাড়া দিলে সেটা কেমন হতো, তবে সেই ছোটবেলার কাদামাটির তাল আমি নই। সময় আমার জীবনে শরীরে ছাপ ফেলেছে। অর্জুন বলে, দীপা এসব কথা তুই কেন বলছিস? কি এসবের মানে? দীপা বলে, আমার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছিলাম। জানি না সেই ভালোবাসা আমি তোমায় দিতে পারবো কিনা, ধরে নাও দিতে পারবো না, তবে তোমার কাছে আমি আসতে অনেকটা সময় নিয়েছি, আর যখন এসেছি আমার সবটুকু দিয়ে তোমায় আগলে রাখবো। বলে, আমি কথার কথা বলছি না অর্জুনদা, ইমোশনাল হইও না, আমার মনের কথা বলছি।
সেটুকু আমি পারবো বলে আমার বিশ্বাস। কোনো ঝড়ঝঞ্ঝা এলে আমি তোমায় আগলাবো। কেউ যদি তোমার ক্ষতি করতে চায় আমি তোমার ঢাল হয়ে দাঁড়াবো। তোমার গায়ে একটু আঁচড় লাগতে দেব না। অর্জুন বলে, দীপা এসব কথার কোনো প্রয়োজন নেই। দীপা বলে, আছে, আমার সবটুকু জানার অধিকার তোমার আছে, তাই সব খুলে বলছি। যাই হয়ে যাক অর্জুনদা, তুমি আমাকে বিশ্বাস করো, একটু ভরসা রেখো আমার উপর। কারণ যতই ভালোবাসা থাক না কেন, বিশ্বাসের জায়গাটায় একবার আঘাত লাগলে সেটা আর ঠিক হয় না। তারা যখন কথা বলছিল এই সময় লাবণ্য সেনগুপ্ত এসে হাজির হয়। দীপা বলে, মা আপনি হঠাৎ? লাবণ্য বলে, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। দীপা বলে, নিয়ে যেতে এসেছেন মানে? লাবণ্য বলে, মেয়ের বিয়ে, আর মেয়েকে তো মার কাছে ফিরতেই হবে। দীপা বলে, মানে আমি ওই বাড়িতে আবার? লাবণ্য বলে, হ্যাঁ দীপা, ওই বাড়িতে থেকেই তোমার বিয়ে হবে। অর্জুনকে বলে, তুমি দীপাকে নিয়ে ভেবো না, তোমার শুধু কাজ বরযাত্রী নিয়ে এসে দীপাকে ওই বাড়ি থেকে নিয়ে যাওয়া। আমি তোমাকে বরণ করব, আশা করি এতে তোমার কোনো আপত্তি নেই। দীপা বলে, ওই বাড়িতে আমার যাওয়াটা কি ঠিক হবে মা? লাবণ্য বলে, কেউ কিছু বললে তুমি তো জানোই কিভাবে সামাল দিতে হবে। অর্জুন বলে, সব জেনে শুনে ওই বাড়িতে দীপার যাওয়াটা কি ঠিক হবে? লাবণ্য বলে, অর্জুন, দীপা এখন অবধি তোমার স্ত্রী নয়, কারণ আগেরবার তোমরা বিয়ের অভিনয় করেছিলে। কাজেই আমার মেয়ের প্রতি আমার অধিকার তোমার থেকে একটু হলেও বেশি। বিয়ে হয়ে যাক, তারপর না হয় জামাইয়ের পারমিশন নিয়ে ওকে আমি নিয়ে আসব, কিন্তু তার আগে আমার মেয়ে ওই বাড়িতে ফিরবে। দীপা যখন বলে, সোনারূপাকেও কি আমার সাথে যেতে হবে? লাবণ্য বলে, দীপা, ভয় পাওয়ার কিছু নেই, তোমাকে আমি কথা দিলাম, তোমার থেকে মেয়েদেরকে কেউ আলাদা করতে পারবে না। এরপর আর কোনো কথা না বাড়িয়ে দীপা বাসায় চলে যায়। এরপর লাবণ্য অর্জুনকে বলে, আমি জানি দীপাকে তুমি অনেক ভালো রাখতে পারবে, কিন্তু ওর থেকে তুমি সবটুকু পাবে না, কারণ ওর একটা অতীত আছে, আর মেয়েদের শরীরে যার রক্ত বইছে তাকে ও হয়তো কখনোই পুরোপুরি ভুলতে পারবে না। এদিকে বাসায় গিয়ে সোনারূপাকে নিয়ে দীপা সেনগুপ্ত বাড়িতে হাজির হয়। সেখানে যাওয়ার পর সূর্যের সাথে তার পুরনো স্মৃতিগুলি বারবার ভেসে ওঠে। রাতে সোনা ও রূপা যখন ঘুমিয়ে পড়ে তখন মনে পড়তে থাকে সূর্যের সাথে তার সুন্দর মুহূর্তগুলোর কথা। এইভাবে ভাবতে ভাবতে হঠাৎ দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সূর্য। দীপা কোনো চিন্তা না করেই বলে, ডাক্তারবাবু। সূর্য দীপাকে বলে, দীপা, আমি তো তোমাকে কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি, তাই আশীর্বাদ করি তোমার নতুন জীবন যেন সুন্দর হয়। এরপর সূর্য দীপাকে বলে, আমার একটা অনুরোধ রাখবে? দীপা বলে, বলেন ডাক্তারবাবু। সূর্য বলে, সোনারূপাকে আমার কাছ থেকে কেড়ে নিও না প্লিজ, কারণ ওরা ছাড়া আমি আর কাকে নিয়ে বাঁচব? দীপা অবাক হয়ে বলে, কেন? আপনার তো স্ত্রী আছে ডাক্তারবাবু। সূর্য বলে, সব মিথ্যে। এরপর সম্মিত ফিরে পেলে দীপা দেখে তার সামনে সূর্য নেই, বুঝতে পারে এটা তার কল্পনা ছিল। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, দীপা যেন সূর্যের মিথ্যে বিয়েটা সম্পর্কে জানতে পেরে আবার তার দিকে হাতটা বাড়িয়ে দেয়। জানিয়ে দাও তোমাদের মূল্যবান মন্তব্য। ধন্যবাদ।